কানাডার ইমিগ্রেশন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নতুন যে আইনটি হয়েছে, সেই আইনে যাদের অ্যাসাইলাম আবেদন বাতিল হয়ে যাবে বলে বলা হচ্ছে, তারা এখন কি করবেন? তাদেরকে কি ধরে ধরে ডিপোর্ট করে দেওয়া হবে? তাদেরকে কি নিজ দেশে চলে যেতে হবে? আজ সারাদিন অনেকেই এই প্রশ্নগুলো করেছেন। দর্শক, আমি আপনাদের অনেকের নানা রকম যে কৌতূহল, প্রশ্ন এবং আরও কিছু বোঝার যে ব্যাপারগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো নিয়ে কিছু কিছু আলোচনা করব। এই আইনটি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি প্রথমত আপনাদেরকে নজর দিতে বলবো দুটি তারিখের দিকে। আপনারা খেয়াল করবেন যে বলা হয়েছে এই দুটি তারিখ হচ্ছে জুন 3, 2025, 3রা জুন 2025, আরেকটি হচ্ছে 24শে জুন 2020। জুন 3, 2025 হচ্ছে যেই দিনটি থেকে এই আইনটি কার্যকর করা হয়েছে। যদিও 26শে মার্চ রাতে এই আইনের সিগনেচার হয়েছে, কিন্তু আইনটি আর একটু পেছন থেকে কার্যকর করা হয়েছে জুন 3, 2025। আরেকটি তারিখ হচ্ছে 24 জুন, 24শে জুন 2020। এখন 24শে জুন 2020টি কেন? এই আইনে বলা হয়েছে 24শে জুন 2020-এর পরে যারা কানাডায় এসেছেন, অর্থাৎ তারা একটা ডেডলাইন ধরেছে যে কবে থেকে যারা এসছে কানাডায় তাদেরকে এই আইনের আওতায় ফেলবে। সেখানে হচ্ছে 24শে জুন, পেছন থেকে ধরা হয়েছে 24শে জুন 2020 থেকে যারা এসেছেন তারা। এবং যে নতুন নিয়মটি, সেই নতুন নিয়মটি হচ্ছে কি, যে আপনি কানাডায় আসার 1 বছরের মধ্যেই আপনাকে অ্যাসাইলাম আবেদন করতে হবে। আপনি 1 বছর থাকার পর যদি অ্যাসাইলাম আবেদন করেন, তাহলে সেই আবেদনটি আর বিবেচনার জন্য, হিয়ারিংয়ের জন্য রিফিউজি বোর্ডে পাঠানো হবে না। এটি এখানেই নাল অ্যান্ড ভয়েড হিসাবে বিবেচিত হবে। এখন আপনি যিনি 3রা জুন 2025 অ্যাসাইলাম আবেদন করেছেন, তার আবেদনটি রিফিউজি বোর্ডে পাঠানোর আগে আইআরসিসি দেখবে আপনার এন্ট্রি কানাডায় কবে। আপনি কি কানাডায় 1 বছরের কম সময়ের মধ্যে এসেছেন, নাকি তার চেয়ে বেশি সময়ে? যদি 1 বছরের বেশি সময় থেকে তারপরে আপনি আবেদন করে থাকেন, তাহলে আপনার আবেদন এখানে ফুল স্টপ, আর সামনে এগোবে না। আর যদি আপনি কম সময়, মানে আপনি 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে এসে থাকেন, তাহলে আপনার আবেদনটি সামনে যাবে। আচ্ছা, এখন এই নিয়মটাকে আমরা যদি মাথায় রাখি যে 1 বছর, সেই ক্ষেত্রে কিন্তু জুন 3, 2025 তার ঠিক 1 বছর পিছনে গেলে জুন 3, 2024 হওয়ার কথা। তার মানে জুন 3, 2024-এ যারা এসেছেন তাদের তো 1 বছর পুরা হয় জুন 3, 2025-এ। সে জায়গায় আবার আরেকটা কাট অফ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 24শে জুন, তার মানে আগের যে 20-21 দিন, সেই টাইমটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 24শে জুন এর পরে থেকে যারা এসছেন তাদেরকে এই 1 বছরের যে সময়সীমা, তার মধ্যে ফেলা হয়েছে। সো এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার। 3 জুন এবং তারপরে যারা আবেদনপত্র জমা দিয়েছেন এবং তারা যদি 1 বছরের বেশি সময় আগে কানাডায় এসে থাকেন, নো ম্যাটার যে আপনি এটি প্রথমবার আসছেন নাকি আগে একবার এসে চলে গেছিলেন তারপরে আবার ঘুরে আসছেন, যদি সেটি হয় তাহলে আপনি প্রথমবার যখন এসেছিলেন সেই সময় থেকে কাউন্ট করা হবে। সো তাদের আবেদনগুলো ঝুঁকির মধ্যে পড়ে গেল। কিন্তু যারা এসে এয়ারপোর্টে আবেদন করেছেন বা এসেই 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বা 1 বছরের কম সময়ের মধ্যে আবেদন করেছেন, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদেরটা রিফিউজি বোর্ডে যাবে, সেখানে আপনার মেরিট অনুসারে আপনার হিয়ারিং হবে, হিয়ারিং অনুসারে আপনার সিদ্ধান্ত হবে। সো এই জায়গাটা। এখন প্রশ্ন হচ্ছে, যারা 1 বছর বেশি সময় পরে মানে অ্যাসাইলাম আবেদন করেছিলেন, যাদের আবেদনগুলো রিফিউজি বোর্ডে পাঠানো হবে না বলে বলা হচ্ছে, তাদের আসলে কি হবে? যে আইনটি পাশ হয়েছে সে আইনের আমি খুঁজে দেখলাম, সেখানে স্পষ্ট করে বলা আছে 2টি আলাদা সুযোগ রাখা হয়েছে। প্রথমত হচ্ছে যে যদি কোনো আনঅ্যাকম্প্যানিড মাইনর থাকে, ছোট বাচ্চা, যাদের যদি ছোট বাচ্চা থাকে এবং তাদের যদি গার্ডিয়ানলেস হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেটি যেন আলাদাভাবে বিশেষ বিবেচনায় দেখা হয়। সেজন্য যেসব অফিসাররা আপনার এই ইমিগ্রেশন ফাইলগুলো ডিল করবে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। সো মাইনর বাচ্চাদের জন্য একটা বিশেষ কনসিডারেশন থাকছে এই আইনে, যদিও বলা হচ্ছে যে 1 বছরের বেশি সময় পরে আবেদন করলে সেই আবেদনগুলো বিবেচনা করা হবে না, কিন্তু আনঅ্যাকম্প্যানিড হয়ে যাবে যে মাইনররা, এরকম পরিস্থিতি, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা থাকছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেকেই
অর্থাৎ যাদের আবেদনগুলো বাতিল হয়ে যাবে তাদের প্রত্যেকেই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের সুযোগ পাবেন। তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে যাতে মানে কেউ সত্যি সত্যি যাদের দেশের রিস্ক আছে, দেশে গিয়েই একটা টর্চারে পড়ে যাবেন, জীবন নাশের হুমকি আছে বা এরকম একটা বিপদের মধ্যে পড়ে যাবেন, সেই পরিস্থিতি যাতে না হয় সেই কারণে ক্ষতিগ্রস্ত যারা হবে প্রত্যেকেরই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের একটা সুযোগ পাবেন। প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের সেটি আলাদা বিষয়, সেটি আলাদা করে কথা বলার ব্যাপার আছে। তবে প্রায় 1 বছরের মতো সময় লাগে ন্যূনতম প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের প্রসেসটা শেষ হওয়ার জন্য। কিন্তু যাদের এখানে আবেদনটা বাতিল হয়ে যাবে তাদের ওয়ার্ক পারমিট যাদের আছে সেই ওয়ার্ক পারমিটটাও একই সঙ্গে বাতিল হয়ে যাবে। তখন আপনাকে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আবেদন করতে হবে এবং আপনি যখন প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আবেদন করবেন নতুন করে আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে এবং তখন আপনি আবার কাজ করার সুযোগ পাবেন। এখন প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এইটা হচ্ছে আরেকটা কানাডার মানে বিশাল বড় কি বলবো, এখন যেমন আপনাদের অনেকেরই অ্যাসাইলাম আবেদন একটা লম্বা কিউর মধ্যে পড়ে আছে, সেটাও এরকম একটা ব্যাপার, দীর্ঘ কিউতে পড়ে থাকা একটা ব্যবস্থা। সেটি নিয়ে না হয় পরে কখনো আলাপ আলোচনা করা যাবে। তবে এখন যে বিষয়টি সংক্ষেপে বলি যে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের প্রত্যেকেই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের সুযোগ পাবেন, যেখানে আসলে অ্যাসেস করে দেখা হবে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হলে দেশে সত্যিকার অর্থে আপনার জীবন বিপন্ন হবে কিনা, সেখানে সত্যি সত্যি আপনার কোনো রিস্ক আছে কিনা সেটি দেখার পরেই আসলে ডিপোর্টেশনটা কার্যকর হবে অথবা হবে না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভালো থাকবেন সবাই।